কিন্তু তাহলে আমার বোনের লাশটা কোথায়? 80% স্টুডেন্ট যদি বের হয়ে যায় তাহলে তো এতগুলা হত ঘটনা ঘটতো না। তাহলে আমার মেয়ের এলাকা কেমন লাগছে, কি হয়েছে না হয়েছে আমি তার কইতে পারি না, চায়ের ওজন নাই। কোনো শিওর ছাড়া কোনো বিভ্রান্তকর তথ্য দিচ্ছে মাইলস্টোন কর্তৃপক্ষ। 70% লোকই দগ্ধ এবং এরা ম্যাক্সিমামই বাঁচবে না। তো আমি আমার বোনের লাশটা এখনও খুঁজে পাচ্ছি না কেন? মাইলস্টোন কর্তৃপক্ষ তাদের চার্টের মধ্যে দিয়েছে যে আমার বোন ডেড। তাহলে একটা মানুষ যদি মারা যায় তাহলে তার তো লাশ থাকবে, বা তার তো যে লাশ পাওয়া যায় না বিধ্বস্ত অবস্থায় ডিএনএ টেস্টের রিপোর্ট পাবে, কিন্তু তারা রিপোর্ট ছাড়া কিভাবে বলতেছে যে তাদের এই লাশটা ডেড হয়ে গেছে? তো তারা কোনো শিওর ছাড়া কোনো বিভ্রান্তকর তথ্য দিচ্ছে মাইলস্টোন কর্তৃপক্ষ। আমরা গতকাল ওনাদের সাথে বললাম, ওর ফর্ম টিচার যে ছিল শামিমা মিস, ওনার নাম্বারে কল দিয়েছি, যোগাযোগ করার চেষ্টা করছি, ওনারা কেউ আমাদের ফোন রেসপন্স করে নাই। ইভেন তো আজও পর্যন্ত প্রতিষ্ঠান থেকে একটা লোক কল দিয়ে জিজ্ঞেস করে নাই নিধিকে আপনারা পেয়েছেন কি না। এই বিষয়ে তো তাদের আমাদের জানানো উচিত ছিল। আর স্যার, জামান স্যার আছে ওনাদের এখানকার, জামান স্যার কালকে সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছে যে আমাদের স্কুল তো ছুটি হয়ে গেছে 1টা বাজে, কিন্তু আমাদের 80% স্টুডেন্ট বের হয়ে গেছে। আচ্ছা, 80% স্টুডেন্ট যদি বের হয়ে যায় তাহলে আমার বোন কোথায়? আর ওনারা 80% স্টুডেন্ট বের করে দেয় কীভাবে? কারণ ওনারা ছুটির পর কোচিং করায়, আর যদি কোনো বাচ্চা ওনাদের কাছে পড়তে না চায় তারা পড়ার জন্য বাধ্য করে। যেমন এই স্টুডেন্টের দায়িত্ব তারা নিতে পারবে না, এই স্টুডেন্টের কোনো রেজাল্ট খারাপ করলে তারা এটার কোনো দায়ভার নিবে না, এবং এই বাচ্চা মাইলস্টোনে পড়ার জন্য অযোগ্য। কিন্তু তাহলে আমার বোনের লাশটা কোথায়? আর এই স্যার কীভাবে বলতেছে যে তাহলে তারা কোচিং বাণিজ্যটা যে চালাতো তাদের স্কুলের মধ্যে জোর করে বাধ্যতামূলক, তাহলে এই কোচিং বাণিজ্য ব্যবসা কাদের নিয়ে করতো? তারা যদি সবাইকেই ছুটি দিয়ে দিত তাহলে এই ক্যাম্পাসের মধ্যে যে স্টুডেন্টগুলো লাশ পাওয়া গেছে এবং যারা আহত বিধ্বস্ত, 80% স্টুডেন্ট যদি বের হয়ে যায় তাহলে তো এতগুলো হত ঘটনা ঘটতো না। আর যে এই যে বার্ন ইউনিটে ঢাকা মেডিকেলে আছে যারা, 70% লোকই দগ্ধ এবং এরা ম্যাক্সিমামই বাঁচবে না। আমি যেদিন ঘটনাটা ঘটে 1:14 তখন আমি ভার্সিটিতে ছিলাম। আমার বাসা থেকে যখন কল দিয়ে বলা হচ্ছে, আমার আম্মু বলতেছে বাবা আমি নিধিকে পাচ্ছি না। তো আমি ভাবছি যে হয়তোবা বিমান বিধ্বস্ত হয়েছে, আশেপাশে হয়তোবা কোথাও আছে। কিন্তু যখন পাচ্ছে না তখন সাথে সাথে আবার দ্বিতীয়টা কল যাওয়ার সাথে সাথে আমি বার্ন ইউনিটে চলে গেছি এবং আমার ফ্যামিলি মেম্বারদের সবাইকেই সেখানে গিয়ে দেখতেছি সবাই খুঁজতেছে, পাচ্ছে না, তাদের ঢুকতে দিতেছে না। তখন আমি প্রশাসনকে এড়ায় ভিতরে ঢুকে দেখি আমার বোনের লাশ ইমার্জেন্সিতে খুঁজেছি, 5তলায় খুঁজেছি, 7তলায় খুঁজেছি, 8তলায় খুঁজেছি, কোথাও নাই। ওইখান থেকে আমরা সাথে সাথে পিজি হসপিটাল চলে গেলাম। পিজি হসপিটাল থেকে সেখানেও তার কোনো খোঁজখবর যায় নাই এবং মাইলস্টোন ট্র্যাজেডির কোনো স্টুডেন্ট ওইখানে যায় নাই পিজি হসপিটালে। তো ওইখান থেকে আমাদের বললো কি আপনারা সিএমএইচে চলে যান। তা আমরা সাথে সাথে সিএমএইচে চলে আসলাম। সিএমএইচে 6টা লাশ আছে, কিন্তু এই লাশগুলো দেখে চিহ্নিত করার মতো না। তো তারা আমাকে সেই মুহূর্তে এই লাশগুলোকে দেখায় নাই, বলতেছে আপনি একটু কষ্ট করে কর্মীটলায় চলে যান। তো সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে আমি আবার বাইক নিয়ে কর্মীটলায় চলে গেছি। কর্মীটলা গিয়ে দেখি যে একটা লাশ ভর্তি, তাও একটা ছেলে বাচ্চা। এখানে কোনো মেয়ে বাচ্চার সন্ধান নেই তাদের কাছে। এইখান থেকে আমাদের ফেসবুকে একটা আসলো, যে কমেন্টস আসলো কি ওকে ফেরদৌস নিধিকে গার্ডিয়ান মিসিং, উত্তর আধুনিক মেডিকেলে ভর্তি। তো তখন বাজতেছে ঘড়িতে 6:30। আমরা সাথে সাথে আবার ওইখান থেকে উত্তর আধুনিক মেডিকেলে চলে আসলাম। আসার পর আর কি করার, ওইখানে খুঁজতেছি, কোথাও খুঁজে পাই না। তো পাই না, তারপরে আমি সাথে সাথে আবার অনলাইন ফোন দিলাম মাইলস্টোন কর্তৃপক্ষের নাম্বারে ফোন দিলাম যে স্যার ওনাদের ফোন দিতেছি, ওনারা কেউ রেসপন্স করতেছে না, ওনাদের কোঅর্ডিনেটরের নাম্বার বন্ধ, ওনাদের প্রিন্সিপালের নাম্বার বন্ধ, কোথাও খুঁজে পাচ্ছি না। তখন রাতে 2:30 বাজে একটা নিউজে দেখতেছি যে একটা ছেলে বলতেছে, লাইভে এসে বলতেছে যে 2টা লাশ সিএমএইচে আছে, আরেকটা লাশ ওকে ফেরদৌস নিধি গার্ডিয়ান মিসিং, ওকেও সিএমএইচে আছে ওর ইয়েটা। তো আমরা সাথে সাথে আবার সিএমএইচে যাওয়ার পর ওই 6টা লাশের মধ্যে দেখতেছি আমার বোনের সামনে 2টা দাঁত উঁচু ছিল, আর ওর ডান চোখে একটা লেন্স পরানো ছিল এবং ওর পায়ে দাগ ছিল। তো যাই হোক, আমরা ওইটা দেখে হয়তো বা শিওর হয়েছি যে আসলে এইটাই আমাদের বোনের লাশটা হবে। কিন্তু বিমান বাহিনীর হেলিকপ্টারে যখন নিয়ে যাওয়া হলো লাশগুলো, ইভেন তো ওইখানে কতজন স্টুডেন্ট নিয়ে যাওয়া হয়েছে অ্যাটলিস্ট আজও পর্যন্ত ওনারা আমাদের হিসাব দিতেছে না, এবং এইখানে কতজন মানুষ দগ্ধ হয়ে মারা গিয়েছে এটার হিসাবও আজ পর্যন্ত প্রপার ক্লিয়ার কাট কারো কাছে দিচ্ছে না। এবং সরকারের কাছে যে এই ইরেসপন্সিবলভাবে কেন লোকালয়ের মাঝখানে বিমান ট্রেনিং প্রশিক্ষণ দিতে হবে, এবং বাংলাদেশ বিমান বাহিনী একটা বিমান
যখন আকাশে উড়বে তারা কিভাবে এই বিমানটা উড়ালো? তাহলে একটা ট্রায়াল তো দেয় যে ফার্স্টে একটা বিমান যে উড়াবে আকাশে, প্রশিক্ষণ বিমান, তাহলে এই বিমানটা ঠিক আছে কিনা, তাহলে তাদের যান্ত্রিক ত্রুটি আছে কিনা, এটা তারা পর্যবেক্ষণ না করে কিভাবে একটা বিমান আকাশে উড়ার জন্য অনুমতি দেয়, পারমিশন দেয়? আর এইভাবে এই লোকালয়ের মাঝখানে কিভাবে পারমিশন দেয়? কারণ আমাদের তো ট্রায়াল করার জায়গা আছে, যেমন বড়িবাড়ি এয়ারপোর্ট আছে রংপুরে, তারপরে হচ্ছে চিটাগাংয়ে আছে, সিলেটে আছে, কক্সবাজার আছে। তাহলে এত খোলা স্পেস থাকতে তারা এই লোকালয়ের মাঝখানে বিমান উড়ানোটাকে আমরা কি এটাকে পরিকল্পিত ভাববো না? আর আসলে আমাদের মানুষের মনে হয় কি এটা পরিকল্পিত ভাবা প্রশ্নটা কি পরিকল্পিতভাবে হয়েছে কিনা এটা আসে না বলেন? কারণ আপনাদের কাছে আমাদের একটাই কোশ্চেন রইল যে একটা বিমান বিধ্বস্ত হলো, একটা পাইলট, এখানে আমার দেশের একটা সম্পদ নষ্ট হয়ে গেল, কিন্তু তাদের আজ পর্যন্ত কোনো হস্তক্ষেপ দেখতেছি না। এবং এত দিন কেন লাগতেছে যে বিমানটার কী ত্রুটি ছিল এইটা মানুষের কাছে, আমার দেশের মানুষের কাছে প্রকাশ করতে এতটা টাইম লাগতেছে কেন? বলতেছি যে এই জায়গা কি ট্রেনিংয়ের জায়গা? কত জায়গা আছে, যদি মাঠেও পড়তো কিচ্ছু হতো না। এত এত মানুষের ভিতরে কেমনে ঢুকাই দিছে? আমার মেয়ের তো আমি সকালবেলা দিয়ে আসছি, মানে দেরি হয়ে গেছিল ওদিন 7টা বাজে। যাওয়ার পরে আমি আবার নাস্তা দিতে পারি না, গা কয় আম্মু নাস্তা কিনা দাও, দিছি। 2টা খাতা লাগবো, কয় আম্মু 2টা খাতা দাও, দিছি। কয় আম্মু তুমি বাসায় যাও, আমি দৌড়তিয়া যাই। গেছে ওর আব্বুরে 12টা বাজে বাদ দিয়ে পাঠাইছি। হ্যাঁ খেলে আইসছে বাসায় আর আজান দিয়ে ফেলাইছে। ওই সময় নামাজে গেছে। আমার বড় মেয়ে এমন জোরে কাঁদতেছে, জাম্মু তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, স্কুলে দিয়ে যাও। কী হয়ে গেছে আমার মেয়ে? আমি হেরে গিয়ে মসজিদে বাইরে যেতেছি, আমি কই তোমার মা স্কুলে জানি কী হয়ে গেছে, তাড়াতাড়ি তোমার নামাজ পড়ানো লাগতো না। বাসায় হেঁটে বাড়িয়েছি, বাড়ানোর পরে দেহি মানুষ কইতেছে বিমান পড়ছে। ওই জায়গায় যাইতেই পারি না, এমন একটা অবস্থা, মানে ঢুকতেই পারি না। ছেলেরা কলেজের ভার্সিটির মানে গাড়ি চলাচল করতেছে 2 সাইড বাক করে। তারপরে কিছুক্ষণ পরেই হেলিকপ্টার আসছে। মানুষের মাথা মানুষ, এক একজনের উপরে এক একজন পড়ে আছে, কিন্তু আমি তো দেখতে পারলাম না, ওই জায়গায় যাইতেও পারলাম না। আগুন জ্বলতেছে, ধোঁয়া, আমি আর কিছু কইতে পারি না। আমরা তো পাই নাই লাশ, কিন্তু ওই যে ওদিন গিয়া দেখছে ওর আব্বু করতেছে এটা আমার মেয়ে। মানে ছবি টবি কি এমনি জুইলা টুইলা গেছে, পুড়ছে সব শরীর। হ্যাঁ মেয়ে, হ্যাঁ দেখা চিনছে। এখন এই টেস্টের জন্য দিতেছে না। আপনারা যত তাড়াতাড়ি পারেন এটার বের করে দেন। এই আশ্রয়কে তো লাভ নাই, এগুলো লাভ আছে। আর সরকারের এত দেরি করতে হইব কেন? এই টেস্ট ওই টেস্ট করা লাগবো। একটা টেস্ট করতে এত দেরি, 5 দিন 7 দিন 15 দিন বলে। এটি তো কোনো মা বাপে সহ্য করতে পারতেছে না। আর আপনার কাছে অনুরোধ, কিভাবে বের করবেন আপনারা বের করেন। আমার কথাবার্তা তার কিছুই হয় না। ওই যে খাতা কিনা দিছি আর এই টিফিন কিনা দিছি, ও সবই পছন্দ করছে, খাওয়া দাওয়া সব, খেলাধুলা বেশি পছন্দ করছে। এই দৌড়াদৌড়ি বেশি করছে, ঘরের ভিতরে 28 করছে, যদি না বেরোতে পারছে 28 করছে। ওরা তো কোচিং, 1:30তে কোচিং। এখন মিসে কালকে আসলো, আসার পরে মিসের জিজ্ঞেস করলাম, মিস বলতেছে ওরা 4 জন যে কোচিং করে, কয় সামনে থেকে পিছে গিয়ে ওরা 4 জন খাইতেছে, শুরু করছে খাবার। ওই সময় মিসের নাকি ছেলে কইতাছে ক্যান্টিনে যাবে। মিস নাকি ক্যান্টিনে গেছে, ওই সময় এমন বাস্ট হয়েছে, কয় আমি আপার কিছু বলতে পারি না, আমি থাকলে আমিও মারা যেতাম ওই জায়গায়। তাহলে আমার মেয়েরা কেমন লাগছে, কি হয়েছে না হয়েছে আমি তো আর কইতে পারি না। ওই 4 জন নাই, 4 জনের মা বাবা পাইতেছে না, আমিও পাইতেছি না, ওরাও পাইতেছে না, এমন অবস্থা। ওগো ক্লাসের ভিতর দিয়েই ঢুকছে প্লেনটা, সিঁড়ির সাথে এই রুমটা। মেয়েরা তো স্কুলে দিয়ে আসলো, আর আম্মু সকালবেলা, আমি আবার লাঞ্চ দিয়ে এলাম, দিয়ে আমি মসজিদে নামাজ পড়ছে। এই সময় আমার ডাক দিছে, নিরাব্বু। আমি কি, আমি তো নামাজে তো দৌড়ে গেছে, নামাজ শেষ করে আমিও গেলাম। গিয়ে দেখি আমার মেয়ে যে ক্লাসে পড়ে এই জায়গায় এই বিমানটা বিধ্বস্ত হয়েছে।
তো অনেক খোঁজাখুঁজি করলাম, ভিতরে যাইতে দেয় না কেউ। পরে দেখলাম বহু জায়গায় লোকজন সব গেছে, কোনো জায়গায় পাচ্ছি না। পরে সিএমএসে সন্ধান পাইছি, রাতের 1টায় গেলাম, গিয়ে একটা লাশ মোটামুটি দেখলাম যে না, এটি আমার মেয়ের মতন হয়তো হতে পারে। বললাম স্যারের, কয় দেন ডিএনএ চেক করার পরে আপনারা যদি হয় আপনার মেয়ে আপনি পেয়ে যাবেন। পরে এই যে ব্লাড দিলাম, আমি দিয়ে আসছি পরশুদিন, কালকে ওর আম্মুরে নিয়ে দিয়ে আসলাম। তো এখন আমার মেয়েটা যাতে আমি দ্রুত পাই, আর কি করব। না এই ধরনের কোনো সহানুভূতি কেউ আসে না আজও পর্যন্ত। নিজেদের উদ্যোগে যা কিছু করা, দৌড়াদৌড়ি, আমার আত্মীয় স্বজন সবাই পাগল, সবাই তো দৌড়াচ্ছে সব, কোনো হসপিটাল বাদ নাই। উত্তরাতে ঢাকা, এই আমার পুত্রা, আমার মেয়ের জামাই, আমার বাইরা টায়রা যারা আছে, আর মামা, ওরা সবাই। আমিও গেছি কয়েকটা হসপিটালে, নাই। আমরা ওদিনকে রাত্রি একটা যাইতে দিতে আমাদের 2টা বাজছে, যাওয়ার পরে দেখাবে না, তারপরে আমাদেরকে দেখাইছে। লোকটা ভালো, আর্মি পার্সন লোক। পরে দেখলাম যে এমন বুঝলাম যে হয়তো এটাই আমার মেয়ে হতে পারে, কারণ ওর একটা চোখ ডিস্টার্ব ছিল, আর একটা চোখ লেন্স লাগানো। তো ওই হিসাবে মুখের ফেস, কপাল দেখে একটু বুঝলাম যে হয়তো এটাই আমার মেয়ে হবে। 1 নাম্বার 01 দেওয়া, ওই নাম্বারটাই আমরা শনাক্ত করছি যে এটাই আমার মেয়ে হবে। এখন ওই যে ডিএনএ টেস্ট ছাড়া দিবে না, পরে ব্লাড দিলাম। অফিসারও বলছে যে যত তাড়াতাড়ি আমরা চেষ্টা করতেছি, দেখি কি করা যায়। এখন আমরা কি বলবো, কারণ আমাদের বোন হারিয়ে ফেলছি। এখন তো ওই বোনকে আর ফেরত পাবো না, কিন্তু আসলে আমাদের বোনের শেষ স্মৃতিটুকু, যেমন ওর লাশটা আমরা যাতে খুব দ্রুত আমাদের কাছে ফেরত পাই, এবং আমাদের এই যেই কাইটিসি পলিসি, এটা যাতে খুব দ্রুত হয়। যেমন ডিএনএ রিপোর্টটা আজকে 15 দিনের কথা বলতেছে, কারণ ও তো মরেই গেছে এবং ওর রুহ এখানে নাই, কিন্তু এখন ওর আত্মাকে কষ্ট দিয়ে কী লাভ বলেন। এখন আমার সরকারের কাছে আবেদন থাকবে যে আমাদের লাশটা যাতে আমাদের দ্রুত আমাদের কাছে আত্মীয় স্বজনদের কাছে, ওর বাবা মার কাছে হস্তান্তর করা হয়, এবং আমার বোনকে আমরা যাতে চিরনিদ্রায় শায়িত করে ওর শেষ স্মৃতিটুকু আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়, এটাই আবেদন রইল। ওনারা ডিএনএ টেস্টে 1 সপ্তাহ থেকে 15 দিনের কথা বলছে, কিন্তু আমরা এই 15 দিনের মধ্যে এই শোকাবহ ফ্যামিলির অবস্থা বুঝতেছেন। আমার মা কিছুক্ষণ পরপরই অসুস্থ হয়ে যাচ্ছে, এই যারা আছে তারা সবাই অসুস্থ হয়ে যাচ্ছে, ওনাদের তো বুঝাতে পারতেছি না। কিন্তু আমাদের এই শেষ যারা আশেপাশে যারা ছিল, সকলেরই বাচ্চা কাচ্চা যারাই পেয়েছে, সবাই শেষ স্মৃতিটুকু সমাধিতে চিরনিদ্রায় সমাধিত করেছে, কিন্তু আমরা তো তাও পারতেছি না। তাহলে আমাদের কি দুর্ভাগা মনে হচ্ছে না আমাদের ফ্যামিলিকে? তো এইটাই আমি আপনাদের কাছে আবেদন, সরকারের কাছে আবেদন, যাতে আমার বোনের লাশটুকু অতি দ্রুত আমাদের কাছে হস্তান্তর করা হয়।